আমি রুবিনা। প্রত্যেক দিন রাত হতেই আমার শাশুড়ি ঘরের ভেতরে আমার নন্দাইকে ভরে দিতেন। তারপর আমার নন্দাই আমাকে একা পেয়ে সারা রাত ধরে নিজের ইচ্ছে মতো আমার বরের চোখের সামনেই আমার নন্দাই আমাকে সারা রাত। আসলে আমি 24 বছরের খুব সুন্দরী তরুণী ছিলাম। আমি এতটাই সুন্দরী ছিলাম যে বিয়ের পরে যখন আমি শ্বশুর বাড়িতে আসি তখন পাড়ার চাচি ও খালারা আমাকে দেখার জন্য আমার বাড়ির সামনে লাইন লাগিয়ে রাখতো। এবং আমি যখনই একটুখানিকের জন্য বাড়ির বাইরে যেতাম তখন তারা সবাই আমাকে দেখত এবং আমার সৌন্দর্যের অনেক তারিফ করত। আমার গায়ের রং দুধের মতো ফর্সা ছিল এবং আমি আমার অনেক লম্বা ঘন চুল ছিল। আমার বর তো আমার সৌন্দর্য দেখেই আমাকে বিয়ে করেছিল। আমার বর ব্যাংকে চাকরি করত। আসলে আমার বর যখন আমাকে একদিন কাপড়ের দোকানে দেখেছিল তখন সে আমাকে দেখা মাত্রই পছন্দ করেছিল এবং আমার বাড়িতে বিয়ের জন্য সম্বন্ধ পাঠিয়েছিল। আমার বর যেহেতু দেখতে ভীষণ সুন্দর ও সরকারি চাকরি করত, তাই আমার বাড়ির লোকও এই বিয়েতে রাজি ছিল। তারপর আমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে আসি তখন আমার ননদ কিন্তু আমার শ্বশুর বাড়িতেই থাকতো, কারণ সে তখন 7 মাসের গর্ভবতী ছিল এবং আমার ননদ আমাকে ভীষণ ভালোবাসতো। আমার শ্বশুর বাড়িতে আমি, আমার শাশুড়ি ও আমার বর, আমরা 4 জন থাকতাম। এদিকে আমার ননদ তো বিদায় হয়ে আমাদের বাড়িতে চলে এসেছিল। আমার ননদ যেহেতু 7 মাসের গর্ভবতী ছিল তাই আমিও নিজের বোনের মতোই তার খুব খেয়াল রাখতাম। কিন্তু আমার কিছু ভুল ত্রুটি হলে আমার শাশুড়ি একটুতেই রাগ করতেন। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে কোনো মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন তার একটু আধটু ভুল হওয়াটা স্বাভাবিক হয়ে যায়। আর এটা তো পরম্পরায় চলে আসছে যে শাশুড়ি ও বউয়ের মনোমালিন্যতা, কিন্তু তাও আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করতাম আমার শাশুড়ির মন জয় করার। প্রত্যেক দিন সকালে উঠে এটাই ভাবতাম যে আমি আজ কোনো ভুল ত্রুটি করব না, যাতে আমার শাশুড়ি চটে যায়। কিন্তু সেই দিন আমি যখন সকালবেলা সবার জন্য নাস্তা তৈরি করেছিলাম তখন একটা হালকা ও পাতলা নাইটি পরে রান্না করছিলাম। তারপর আমার ননদ যখন সকালের জলখাবার নিয়ে আমাকে নিজের ঘরের ভিতরে ডাকে তখন আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে ননদের জন্য জলখাবার নিয়ে তার ঘরের দিকে যেতেই শাশুড়ি আমাকে নাইটি পরতে দেখে আমার বরের সামনেই বললেন, বৌমা, তুমি নিজে কি হুলিয়া বানিয়ে রেখেছো? তুমি তো এই বাড়ির নতুন বউ, একটু শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে থাকলে তো দেখতে ভালো লাগবে। আর তুমি এসব কী ধরনের নাইটি পরে এই বাড়িতে ঘুরছো? এক্ষুনি যদি হঠাৎ করে আমাদের বাড়িতে কেউ চলে আসে তাহলে তো তোমার সঙ্গে আমাদেরও কোনো মান সম্মান থাকবে না। আমি তখন মাথা নিচু করে শাশুড়ি মাকে বললাম, মা, এখন যেহেতু গরমের দিন এবং রান্নাঘরে আমি যখন রান্না করি তখন আরও বেশি গরম লাগে এবং শাড়ি পরে কাজকর্ম করতে আমার একটু অসুবিধে হয়, তাই আমি নাইটি পরেই কাজ করছিলাম। ওই সময় আমার শাশুড়ি আমার উপরে অসন্তুষ্টি বোধ করে আমার ওপরে রাগ করে নিজের ঘরের ভেতরে চলে যান। আমি তখন আমার বরকে বললাম, আমি তো চেষ্টা করছি তোমার মায়ের মন জয় করার, কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু ত্রুটি বেরিয়েই আসে। তখন আমার ননদ নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমার মন খারাপ দেখে বলেছিল, আরে আমার সুন্দরী ভাবি, তুমি আমার মায়ের কথায় রাগ করো না। মার ওপর থেকে যতটা শক্ত ভেতর থেকে ততটাই নরম মনের, তাই তুমি মায়ের কথা ভেবে একদম মন খারাপ করবে না। আর আমি তো আছি তোমার পাশে, আমি তোমাকে সব শিখিয়ে দেব। তখন দেখবে আমার মা আর তোমার ওপরে রাগ করবে না। তখন আমার বর আমাকে ভালোবেসে বলেছিল, দিলরুবা তো আছে এই বাড়িতে, তাই তুমি একদম বাজে চিন্তা করবে না। আমার ননদের নাম হচ্ছে দিলরুবা। এই বলে আমার বর তার কাজে বেরিয়ে পড়েছিল এবং সেদিন আমি যখন রান্না বান্না সেরে আমার ননদের চুলে তেল লাগিয়ে দিচ্ছিলাম ওই সময় আমার শাশুড়ি আঙিনায় বসে চাল বাজছিলেন। ওই সময় শাশুড়ি আমাকে বললেন, এই যে বৌমা, আজ কিন্তু তোমার নন্দাই এই বাড়িতে আসবে, তাই তুমি কিন্তু সভ্যভাবে থাকবে, নিজের জামা কাপড়ের খেয়াল রাখবে, তার সামনে কোনো ভুল ভ্রান্তি করে বসবে না, কারণ আমার বাড়ির জামাই বলে কথা, আমার মান সম্মানটা বজায় রাখবে। আর আজ থেকে তুমি শাড়ি পরবে যতদিন আমার জামাই এ বাড়িতে থাকবে। আমি তখন মন খারাপ করে আমার শাশুড়ি মাকে বলেছিলাম, মা, আমি তো শাড়ি পরতে জানি না। আমার শাশুড়ি তখন নিজের মাথায় হাত দিয়ে বললেন, ইয়া আল্লাহ, তুমি কি জানো বলো তো? তখন আমার ননদ মুচকি হেসে তার মাকে বলল, মা, আমি ভাবিকে শাড়ি পরা শিখিয়ে দেব, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না।
তারপর সেদিন সন্ধ্যাবেলায় যখন আমার নন্দাই আমাদের বাড়িতে আসে, তার আগেই আমার ননদ আমাকে শাড়ি পরা শিখিয়ে দিয়েছিল এবং শাশুড়ির কথা মতো আমি শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে তৈরি হয়েছিলাম। আমার বিয়ে হতে তো সবে 7 দিন হয়েছিল এবং আমার নন্দাই কিন্তু আমাদের বাড়িতে উপস্থিত থাকতে পারেনি। সেদিন নিজের কিছু জরুরি কাজে ব্যস্ত ছিলেন। তাই সেদিন আমার নন্দাই যখন বাড়ি আসে তখন দরজা খুলে যখন আমাকে প্রথম দেখে, তখন আমার নন্দাই তো নিজের স্ত্রীর দিকে না তাকিয়ে আমার দিকে একটা আজব দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমার শাশুড়ি তখন আমাকে চোখে চোখে ইশারা করে আমার নন্দাইকে সালাম জানাতে বলেছিলেন। আমি তখন আমার নন্দাইয়ের কাছে গিয়ে মাথায় কাপড় দিয়ে তাকে সালাম জানিয়েছিলাম। ওই সময় কিন্তু আমার বরও ছিল। আসলে আমার বর নিজের অফিস থেকে ফেরার পথে তার জামাইবাবুকে এই বাড়িতে নিয়ে এসেছিল। এদিকে আমার নন্দাইকে দেখার পর তো আমার ননদ ভীষণ খুশি ছিল, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমার নন্দাই যখন থেকে আমাদের বাড়িতে এসেছিলেন তখন থেকে সে আমার দিকেই তাকিয়েছিলেন। এমনকি সে সবার সামনে আমাকে সৌন্দর্যের অনেক তারিফ করেছিলেন এবং আমার শাশুড়ি মাকে বলেছিলেন, মা আপনি তো আমার শালাবাবুর জন্য একটা হুড়পড়ি নিয়ে এসেছেন। এই হুড়পড়িটাকে বাইরে যেতে দিলেই তো বিপদ হবে, তাই এই পরিটাকে বাড়ির ভেতরে ভরে রাখবেন। ওই সময় নন্দায়ের এই কথাগুলো শুনে আমরা খুব হেসেছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওনার মনে তো আমার প্রতি অন্য কিছুই ছিল। তারপর সেদিন রাত্রেবেলায় যখন আমার বর ও নন্দাই মিলে ছাদের ওপরে মদ্যপান করছিল, তখন আমি গিয়ে দেখে ফেলেছিলাম এবং আমাকে দেখার পরে আমার বর বলেছিল, রুবিনা তুমি যখন এখানে চলে এসেছো তাহলে কিন্তু ভুল করেও মাকে এই ব্যাপারে কিছু বলবে না, কারণ মা এসব একদম পছন্দ করে না। ওই সময় আমার নন্দাই আমাকে দেখে বলেছিল, আরে ভাবিজান তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, তুমিও আমাদের সঙ্গে এসে বসো। তারপর আমিও যখন তাদের আড্ডায় যোগদান দিয়েছিলাম তখন আমার নন্দাই আমাকে বলেছিল, ভাবিজান তুমি যখন এখানে চলে এসেছো তাহলে আমাদের জন্য একটু সোডা এনে দাও না। নিচে তো শাশুড়ি মা আছেন, আমরা গেলে মুখের গন্ধ শুকে বুঝতে পারবেন যে আমরা মদ্যপান করেছি, তাই তুমি যাও। আমি তখন আমার বরকে বলেছিলাম যে আমি যদি মায়ের সামনে ফ্রিজে সোডা বের করে নিয়ে আসি তাহলে উনি তো আমাকে অনেক রকম প্রশ্ন করবেন। তাই আমার বর আমাকে বলেছিল, তাহলে তুমি এখানে জামাইবাবুর সঙ্গে বসো, আমি নিচে থেকে তাড়াতাড়ি সোডাটা নিয়ে আসছি। তারপর আমার বর যখন নিচে চলে যায় তারপরে হঠাৎ করে আমার নন্দাই অনেক বেশি উত্তেজিত হয়ে নিজের চেয়ার থেকে উঠে আমার হাত ধরে বলল, ভাবিজান তুমি না ভীষণ সুন্দরী, তোমাকে দেখে তো যে কেউ পাগল হয়ে যাবে। আচ্ছা বলো তো আমাকে তোমার কেমন লাগে। আমার নন্দাইয়ের ওই রকম ব্যবহার দেখে আমিও তখন বুঝতে পারিনি যে তার মনের ভেতরে চোর ছিল। আমি তখন স্বাভাবিকভাবেই হেসে বলেছিলাম, আপনি তো খুব ভালো মানুষ। তারপর আমার ওই কথাটা শোনার পরেই সে আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছিল এবং আমি তখন ভয় পেয়ে তাকে নিজের থেকে দূরে সরিয়েছিলাম এবং বলেছিলাম, জামাইবাবু আপনি এটা কি করছেন। আমার নন্দাই তখন মুচকি হেসে আমাকে বলল, আরে আমি কি তোমার সঙ্গে একটুখানি ঠাট্টা করতে পারি না। ঠিক ওই সময় আমার বর ওপরে চলে এসেছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমার এখানে থাকা ঠিক নয়, তাই আমি তখন নিচে চলে গেছিলাম। এদিকে আমার শাশুড়ি মা এতটাই নিয়মকানুন মেনে চলতো যে আমি তার নিয়মকানুন দেখে অস্থির হয়ে পড়েছিলাম। আসলে আমার যখন মাসিক চক্র শুরু হতো তখন আমার শাশুড়ি বলতেন আমি যাতে ভুল করেও রান্নাঘরে না ঢুকি, এমনকি রান্নাঘরের কোনো জিনিসপাতিতেও হাত দিতে বারণ করতেন। এবং আমার মাসিক চক্র চলাকালীন আমার শাশুড়ি আমার ঘরের ভেতরে খাবার রেখে দিতেন, কারণ আমি যাতে রান্নাঘরের ভেতরে না ঢুকি। আসলে সেদিন আমার শাশুড়ি, নন্দাই, আমার বর, আমার ননদ তারা 4 জন মিলে দরগাতে গেছিল দোয়া চাইতে, যাতে আমার ননদ সুস্থভাবে ডেলিভারি হয়। তারপর এইভাবে বেশ কিছুদিন কাটার পরে যখন আমার ননদ একদিন রাত্রিবেলায় হঠাৎ করে পেট ব্যথা উঠেছিল, তখন তাকে ওই অর্ধেক রাতে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ডাক্তারেরা বলে দিয়েছিলেন যে আমার ননদ নাকি 24 ঘন্টার মধ্যে ডেলিভারি করতে হবে। যদিও বা ওই সময় ডেলিভারির ডেট ছিল না। তারপর ডাক্তারে যখন বলে দেয় যে ননদের ডেলিভারি 24 ঘন্টার মধ্যেই করতে হবে, তখন আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন, বৌমা আমি তো সেরকমভাবে তৈরি হয়ে আসিনি,
তাই বাড়িতে যে কাপড়ের ব্যাগটা আছে সেই ব্যাগটা তুমি নিয়ে আসলে ভালো হতো। ওই সময় যেহেতু রাত্রি 10টা বাজছিল, তাই আমি শাশুড়ি মাকে বলেছিলাম, এই সময় তো আমি একা যেতে পারবো না, আর ওইদিকে আমার বর তো হাসপাতালে ফর্মালিটি পুরো করতে ব্যস্ত ছিল। তাই আমার শাশুড়ি বলেছিলেন, বৌমা তুমি আমার জামাইকে সঙ্গে করে ঘরে যাও এবং কাপড়ের ব্যাগটা নিয়ে চলে এসো। আমার শাশুড়ি অনেক বিশ্বাস করে আর তার জামাইকে ও আমাকে পাঠিয়েছিলেন। শাশুড়ির কথা শুনে আমিও তখন নন্দাইয়ের সঙ্গে বাড়ি যেতে রাজি হয়েছিলাম। তারপর আমি যখন নন্দাইয়ের সঙ্গে বাড়ির ভেতরে আসি, তখন সে বাড়ির ভেতরে ঢুকেই প্রথমে ঘরের দরজাটাকে লক করে দেয়। ঘরের দরজাটাকে যখন সে লক করে দেয়, তখন আমি নন্দাইকে বলেছিলাম, জামাইবাবু আপনি দরজাটা বন্ধ করছেন কেন? আবার নন্দাই তখন মুচকি হেসে আমাকে বলেছিলেন, দেখো তোমাকে আর নাটক করতে হবে না, কারণ তুমি তো এটাই চাইছিলে যে আমি যাতে তোমার কাছে আসি, ওই জন্যই তো তুমি এত রাত্রে আমার সঙ্গে বাড়িতে একা আসতে রাজি হয়ে গেলে। তাই আমার সুন্দরী ভাবিজান, আমার সামনে আর সাধুর সাজার নাটক করো না। তুমি যে আমার সঙ্গে এত হেসে খেলে কথা বলো, সেটার মানেটা আমি খুব ভালো করে বুঝি। তাই এসব নাটক করা আর একদম ঠিক হবে না। আমি তখন অনেক বেশি রেগে বা আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে বললাম, জামাইবাবু আপনি এসব কী বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর নন্দাই মুচকি হেসে আমার কাছে এসে আমাকে অনেক জোরে বিছানায় ধাক্কা দিয়ে বলেছিলেন, আমি এক্ষুনি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। তারপর আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে সে আমার সঙ্গে কী করতে চেয়েছিল। ওই সময় বাড়িতে যেহেতু কেউ ছিল না, তাই আমি অনেক বেশি ভয় পেয়ে আমার নন্দাইয়ের হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করেছিলাম, যাতে সে আমার মান সম্মান নষ্ট না করে। এমনকি আমি সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছিলাম। তারপর আমার নন্দাই সেদিন রাতে সুযোগ পেয়ে আমার সঙ্গে ভালোভাবেই নিজের মনের স্বাদ মিটিয়ে নেয়। আমাকে হুমকি দিয়েছিলেন যে আমি যাতে ঘরের ভেতরের এই কথাগুলো আমার বরকে এবং আমার শাশুড়ি মাকে না বলি। তারপর সে আলমারি থেকে আমার ননদের কাপড়ের ব্যাগটা নিয়ে আমাকে ওই অবস্থায় ফেলে দিয়ে সেখান থেকে চলে গেছিল। আর আমি তখন অসহায় অবস্থায় বিছানাতেই পড়েছিলাম। তখন মনে হচ্ছিল যেন আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। ওই সময় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছিল। তখন আমি আমার মনে হচ্ছিল যেন ওই পাপিষ্ঠ লোকটার ব্যাপারে সব কিছু সত্যি কথা আমার ননদকে বলে দিয়ে আসি, কারণ সে তো হাসপাতালে ভর্তি ছিল এবং সে তো এই ব্যাপারে কিছুই জানতো না যে তার বর তো অনেক আগে থেকেই আমার ওপরে খারাপ নজর দিয়েছিল। ওইদিকে আমার বর তো হাসপাতালে তার বোনকে নিয়ে ব্যস্ত ছিল। আমি তো কল্পনাও করতে পারিনি যে এই লোকটাকে আমি ভালো ভেবে তার সঙ্গে খুব হেসে খেলে কথা বলতাম, সেই লোকটা তো তার সঙ্গে আমার ভালো ব্যবহার দেখে অন্য কিছুই ভেবে বসেছিল। কিন্তু আমার মনে তো সেরকম কিছুই ছিল না। আমি তো খুব ফ্রি স্বভাবের ছিলাম। আমি তো সবার সঙ্গে হেসে খেলে কথা বলতাম। কিন্তু আমার নন্দাই তো আমার খোলামেলা স্বভাবটাকে খারাপভাবে আমার মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছিল। সেদিন আমার সারা রাত ওই অন্ধকার ঘরে চোখের জল ফেলে কাটিয়েছিলাম। তার পরের দিন সকালবেলায় যখন আমার বর হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে, তখন আমাকে সে বলেছিল, রুবিনা তুমি কোথায় ছিলে? আমি তো কাল সারা রাত তোমাকে ফোন করেছি, কিন্তু তুমি আমার ফোন ধরোনি কেন? জামাইবাবু হাসপাতালে গিয়ে বলল যে তুমি নাকি অনেক বেশি ক্লান্ত ছিলে, তাই নাকি হাসপাতালে যাওনি। আর আমি মামা হয়ে গেছি ও তুমি মামি হয়ে গেছো। আমি তখন চুপচাপ বিছানায় একটা কোণায় হাঁটু পেতে বসেছিলাম। আমি তখন আমার বরের কোনো কথার উত্তর দিইনি। তখন সে আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রুবিনা কী হয়েছে? তুমি এরকম চুপচাপ মনমারা হয়ে বসে আছো কেন? কিছু তো বলো আমাকে। বরের কথা শুনে তখন নিজের আবেগ ধরে রাখতে না পেরে বরকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে অনেক কেঁদেছিলাম। ও আগের দিন রাতে সব কিছু বরকে বলেছিলাম যে আমার নন্দাই কিভাবে আমার সঙ্গে নিজের ভোগ লালসা পূরণ করেছিল। তারপর আমার মুখ থেকে সব কিছু শোনার পরে বর আমাকে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, রুবিনা তুমি একদম চিন্তা করো না, আমি ওই লোকটাকে ছাড়বো না। আমি তো ওকে শেষ করে দেব। ওই লোকটাকে তো আমি উচিত শিক্ষা দেবই। এই বলে আমার বর অনেক রেগে আবার যখন হাসপাতালে ফিরে গিয়ে নন্দাইয়ের কলার ধরে তাকে গালাগালি দিয়েছিল, তখন আমার শাশুড়ি ও তার ছেলের হাত ধরে টেনে বলেছিল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কী কারণে জামাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছিস? আমার শাশুড়ি তখন কারণটা জানতে চেয়েছিল। তারপর আমার বর তার মাকে সব কিছু বলেছিল যে আগের দিন রাতে নন্দাই আমার সঙ্গে কী করেছিল। সব কিছু সত্যি জানার পরে আমার শাশুড়ি তার ছেলের সামনে
মরা কান্না কেঁদে বলেছিল, যা হওয়ার তো হয়ে গেছে, তাই এই কথাটাকে আর বাড়াবাড়ি করিস না, নইলে তো তোর বোনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই এই কথাটাকে এখানেই চাপা দে, আর বৌমাকেও এই ব্যাপারে বুঝিয়ে দিবি যে ও যাতে এই কথা আর পাঁচ কান না করে, ঘরের ভেতরের কথা যাতে ঘরের ভেতরেই থাকে। তারপর সেদিন আমার বর যখন বাড়ি ফিরে আসে, তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই কথাগুলো সে শাশুড়ি মাকে বলেছে কিনা। তারপর আমার বর আমাকে শাশুড়ির ব্যাপারে যা বলেছিল সেটা তো শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ উনি একজন নিজে মহিলা হয়ে কিভাবে আমার সঙ্গে হয়ে যাওয়া এত বড় অন্যায়টাকে ঢাকা চাপা দিতে বলেছিলেন। আমি তখন আমার বরকে বলেছিলাম, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার কষ্টটা বুঝবে এবং এই শয়তানকে শাস্তি দেবে। আমার বর তখন আমাকে বলেছিল, রুবিনা তুমি বোঝার চেষ্টা করো, আমি বাধ্য হয়ে চুপচাপ আছি শুধুমাত্র আমার বোনের দিকটা ভেবে, কারণ আমি আমার বোনের জীবন নষ্ট হতে দেব না। না হলে তো আমি জামাইবাবুকে পুলিশের হাতে দিতাম। সেদিন আমি বরকে বলেছিলাম, তুমি তোমার বোনের দিকটা ভাবছো, এটা ভালো কথা, কিন্তু আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটার ব্যাপারে তো তোমাকে ভাবতে হবে। তুমি কিভাবে সব কিছু জানার পরেও তোমার বোনকে ওই জঘন্য লোকটার সঙ্গে ছেড়ে দিবে, যে লোকটা মেয়েদেরকে নিজের মায়ের ধুলো মনে করে? তোমার বোন যখন এই ব্যাপারে জানবে তখন তোমার বোনের কতটা কষ্ট হবে এটা ভেবে দেখেছো? তোমার বোন কি সব কিছু জানার পরেও এই লোকটার সঙ্গে সংসার করতে রাজি হবে? তুমি যদি এই ব্যাপারে পদক্ষেপ না নাও তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাব এবং আমার বাবা মাকে সব কিছু বলবো যে কিভাবে তোমার জামাইবাবু আমার মান সম্মান নষ্ট করেছেন। বর তখন আমাকে বলেছিল, রুবিনা তুমি আমাকে 4 দিনের সময় দাও, 4 দিন পরে যখন আমার বোন এই বাড়িতে ফিরে আসবে তখন সেদিনই এর বিচার হবে এবং আমার জামাইবাবুকে উচিত শিক্ষা দেব। তুমি আমার উপরে ভরসা রাখো। তারপর এইভাবে যখন 4 দিন কেটে যায়, তারপরে আমার ননদ বাড়ি ফিরে আসে এবং আমার নন্দাই ও সেদিন আমার ননদ ও শাশুড়ির সঙ্গে বাড়ি ফিরে এসেছিল এবং বাড়ি ফিরে আসার পরে সে আমাকে আড়ালে বলেছিল, তোকে আমি বারণ করেছিলাম না এ ব্যাপারে তোর বরকে কিছু না বলতে, কিন্তু তুই তোর বরকে সব কিছু বলেছিস, কিন্তু দেখ তাও তুই আমার কিচ্ছু করতে পারিসনি, কারণ আমার শাশুড়ি তো আমার সাথ দেবে। ওই সময় আমি তাকে অনেক রেগে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে যা করেছেন সেটার শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমার নন্দাই তখন আমাকে বলেছিল, মেয়েরা হচ্ছে ছেলেদের পায়ের জুতো, তাই মেয়েদের মুখে না এত বড় বড় কথা শোভা দেয়। তারপর সেদিন দুপুরবেলায় যখন আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিল আমার ননদের বাচ্চাটাকে দেখতে, তখনই সবার সামনে আমি আমার নন্দাইকে বলেছিলাম, 5 দিন আগে রাতের বেলায় বন্ধ ঘরের ভেতরে আপনি আমার সঙ্গে যে খারাপ কাজটা করেছেন সেই খারাপ কাজটার আজ আমি সবার সামনে আপনার সঙ্গে করব। আমার কথা শুনে শাশুড়ি আমার দিকে চোখ পাকাতে শুরু করেছিল এবং আমাকে চোখে চোখে ইশারা করে চুপ থাকতে বলেছিলেন। আমার বর তখন তার মাকে বলেছিল, মা আজ আমরা চুপ করে থাকবো না, কারণ আমার বউয়ের সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে, আর আপনি নিজে একজন মা হয়ে কিভাবে এত বড় অন্যায়কে আঁচকারা দিচ্ছেন। ওই সময় আমার নন্দাই অনেক রেগে আমাকে বলেছিলেন, ভাবিজি তুমি এইসব কি বলছো? আমি তখন নন্দাইকে বলেছিলাম, আমি তো সেটাই বলছি, আপনি যেটা আমার সঙ্গে খারাপ কাজ করেছেন। তারপর আমার ননদ সব কিছু শুনে বিছানা থেকে নেমে এসে যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে তার বর আমার সঙ্গে কি করেছে, তখন আমি ননদকে সব কিছু সত্যি কথা বলেছিলাম। সব কিছু জানার পরে আমার ননদ তার বরের গালে থাপ্পড় মেরেছিল ও বলেছিল, আমি হাসপাতালে নিজের জীবন ও মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম আর তুমি এখানে আমার বৌদির জীবনটাকে নষ্ট করছিলে। ছি, ঘৃণা হচ্ছে আমার তোমার ওপরে। ওই সময় আমার শাশুড়ি অনেক রেগে আমার হাত ধরে বলেছিল, আমার মেয়ের সংসারটাকে নষ্ট করে শান্তি পেলি তো? আমি তোকে বারণ করেছিলাম না যাতে এসব কথা আর না উঠে? আমি তখন শাশুড়ি মাকে বলেছিলাম, মা আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে, অন্যায়টা যদি আপনার মেয়ের সঙ্গে হতো তাহলে কি আপনি চুপচাপ থাকতেন? আর আপনি কিভাবে এরকম একটা চরিত্রহীন ও নিচু মনের মানুষের সঙ্গে আপনার মেয়েকে ঘর সংসার করতে বলছেন? এই মানুষটা যে ভবিষ্যতে আপনার মেয়ের সঙ্গে অন্যায় করবে না সেটার গ্যারেন্টি কি আপনি নেবেন? আমার শাশুড়ি সব কিছু শোনার পরে যখন বুঝতে পেরেছিল তখন উনি নিজের জামাইয়ের সাক্ষেপে গিয়ে অনেক বড় ভুল করছেন, তখন উনি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। এমনকি আমার ননদ তো তার মাকে বলে দিয়েছিল
যে ওই লোকটার সঙ্গে আর সংসার করব না, যে লোকটা মেয়েদেরকে তুচ্ছ মনে করে। তারপর আমার ননদ ও শাশুড়ি, আমার বর, তারা সবাই মিলে নন্দাইকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। আমার নন্দাই ওই সময় ন্যাকা কান্না কেঁদে অনেক চেষ্টা করেছিলেন আমার শাশুড়ি মাকে পটানোর, কিন্তু শাশুড়িও নিজের ভুল বুঝতে পেরে তার জামাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেদিন আমার ননদ ও আমি দুজনে একে অপরের জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, কারণ আমার ননদের তো জীবন নষ্ট হয়ে গেছিল, আর তার সঙ্গে আমার মান সম্মানটাও শেষ হয়ে গেছিল, যেটা আমি আর কোনোদিনই ফিরে পেতাম না। আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো বলেই আমার সঙ্গে ন্যায্য বিচার করেছিলেন। না হলে তো অনেক পরিবারে এমন আছে যারা বইয়ের মান সম্মানের ব্যাপারে কিছুই ভাবে না। এমনকি আমার ননদ ও আমার বর আমাকে এতটাই ভালোবাসতো যে তাদের ভালোবাসা পেয়ে আমার সঙ্গে ঘটে যাওয়া সেই রাতটা ভুলতে পেরেছিলাম। এই ঘটনাটা ঘটতে আজ 1 বছর হয়ে গেছে। আমার ননদ আমাদের সঙ্গেই থাকে। আমার ননদের মেয়েকে আমি ও আমার বর নিজের বাচ্চার মতো ভালোবাসি। আমার ননদ ও তার বাচ্চা সমস্ত খরচ আমার বর করে। আমি এখন শ্বশুরবাড়িতে অনেক সুখে আছি, ভালো আছি। একটা মেয়ে যখন হেসে খেলে কোনো পুরুষের সঙ্গে কথা বলে, তার মানে এই নয় যে মেয়েটা চরিত্রহীন বা সেই মেয়েটা ওই পুরুষের সঙ্গে নিজের চাহিদা পূরণ করতে চায়। আমার মতো এই রকম অনেক মেয়ে আছে যারা খোলামেলা স্বভাবের হয়, তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে হেসে খেলে কথা বলে। তার মানে এই নয় যে তারা খারাপ বা তাদের মান সম্মানের কোনো দাম নেই। এগুলো হচ্ছে মানুষের মনের ভুলের ধারণা। যাই হোক, কোনো মানুষের ব্যাপারে নিজে থেকেই সব কিছু ধারণা করে নেওয়াটা উচিত নয়। বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।